বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আবার আরেকটি এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপার ক্লাস, অ্যান্ড টুডেস ক্লাস ইজ সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। তো দেরি না করে আমরা এখন আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। তোমরা যে যেখান থেকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো, তোমরা কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও, তাহলে আমি জেনে নিতে পারবো বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটিতে তোমরা সবাই অংশগ্রহণ করছো। ঠিক আছে, তো দেরি না করে এখনই তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দাও। তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করছি। আমাদের ক্লাসের আজকে যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবম অধ্যায়, যার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। তো দেখতে পাচ্ছি প্রথম যে অংশটি রয়েছে তার নাম হচ্ছে ঝুঁকি। তো আমাকে বলো তো, ঝুঁকি বলতে প্রধানত কি বোঝানো হয়ে থাকে? ঝুঁকি সংজ্ঞাটি হচ্ছে প্রকৃত আয়ের সাথে প্রত্যাশিত আয়ের যে পার্থক্য বা বিচ্যুতি, তাকে আমরা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে থাকি। তাহলে কি বললাম? প্রত্যাশিত ফলাফলের সাথে প্রকৃত ফলাফলের যে পার্থক্য রয়েছে, প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফল, এই দুইটি যদি সমান না হয়, অর্থাৎ এই দুইটির মধ্যে যদি কোনো ধরনের পার্থক্য ঘটে, তাকেই আমরা ঝুঁকি হিসেবে বিবেচনা করে থাকি। ব্যাপারটা কিরকম? ধরো তুমি কোথাও বিনিয়োগ করলে এবং বিনিয়োগ করার পর তুমি আশা করছো যে ওই প্রকল্প থেকে তোমার লাভ হবে 10%, কিন্তু তুমি দেখলে বছর শেষে গিয়ে ওই প্রকল্প থেকে লাভ হলো 8%। তোমার প্রত্যাশিত ছিল 10%, কিন্তু তোমার প্রকৃত ফলাফল কি এসেছে? 8%। এই মাঝখানে যে 2%-এর মধ্যে যে একটা পার্থক্য হলো, এই পার্থক্যকে আমরা ঝুঁকি বলে থাকি। কিন্তু সবসময় কি কম মানে ঝুঁকি হবে? অবশ্যই না। আমরা কিন্তু কখনোই বলিনি যে কমে গেলে সেটাকে ঝুঁকি বলবো। খেয়াল করে দেখো, যদি 10%-এর জায়গায় এনিহাও যদি 13%ও আসতো, এটাকেও আমরা ঝুঁকি হিসেবে বিবেচনা করব। কেন? কারণ আমি আশা করেছিলাম আমার 10% মুনাফা আসবে, কিন্তু আমার মুনাফা আসছে 13%। এক্সট্রা 3% কোথা থেকে আসলো সেটা কিন্তু আমরা বলতে পারছি না। এর জন্য এক্সট্রা 3%-এর এখানে সোর্স না জানার কারণে একেও কিন্তু আমরা ঝুঁকি হিসেবে বিবেচনা করব। তাহলে ঝুঁকির সংজ্ঞাটা কি আমরা আরেকবার বলি? প্রত্যাশিত ফলাফলের সাথে প্রকৃত ফলাফলের যে পার্থক্যের সম্ভাবনা, তাকে আমরা ঝুঁকি হিসেবে বিবেচনা করে থাকি। তো বন্ধুরা, আমি দেখে নেই তোমরা সবাই আমার ক্লাসের মধ্যে ইতিমধ্যে জয়েন করেছো নাকি। তাহলে আমরা আমাদের ক্লাসটি পারফেক্টলি স্টার্ট করে দিতে পারবো। তাহলে তোমরা কমেন্টে জানিয়ে যাও যে তোমরা সবাই আমার এই ক্লাসের মধ্যে আজকে অংশগ্রহণ করছো। আচ্ছা, সো ইয়াসিন ভাইয়া এখানে কমেন্ট করছে যে ভাইয়া স্ক্রিন জুম হয়ে গেছে। ভাইয়া এটা মেনলি ফেসবুকে একটা গ্লিচ বলতে পারো, যে মাঝে মাঝে কিছুটা জুম ইন হয়ে যায় আর কি। এটা সমস্যা নাই, নেট খারাপ থাকার কারণে হয়তো এটা মাঝে মাঝে জুম ইন হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে এটা আবার নিজে থেকে ঠিক হয়ে যাবে। তো আমরা আমাদের ক্লাসে স্টার্ট করে দিচ্ছি। ঝুঁকিকে বিভিন্ন ভাগে ভাগ করা পসিবল, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা পসিবল। তো আমরা এই সবগুলো দৃষ্টিকোণ থেকে আমরা দেখার ট্রাই করব। প্রথম যে দৃষ্টিকোণটি রয়েছে সেটি পরিহার যোগ্যতা, যে ঝুঁকিকে কি পরিহার করা সম্ভব নাকি পরিহার করা সম্ভব না, এর ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটি বাজার ঝুঁকি এবং তারপরেরটির নাম কোম্পানি ঝুঁকি। যদি এমন হয় যে কোনো ঝুঁকি এটি তোমার দেশের যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানকে একসাথে কি করেছে, একসাথে প্রভাবিত করছে, সেই ঝুঁকিকে বলা হয়ে থাকে বাজার ঝুঁকি। এবং এই ধরনের বাজার ঝুঁকিকে না পরিহার করা সম্ভব নয়। যেমন যদি দেশের মধ্যে কোনো সময় যদি যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লাগার ফলে কিন্তু দেশের সকল ধরনের যত প্রতিষ্ঠান রয়েছে সব কিন্তু একসাথে কি হবে, প্রভাবিত হবে। এবং এর ফলে যে সমস্যাটা হবে, যে কোনো ধরনের কোম্পানি এই ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিংবা পরিহার করতে পারবে না। এই ধরনের ঝুঁকিকে আমরা বাজার ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে থাকি। অপরদিকে 2 নম্বর ঝুঁকিটির নাম কোম্পানি ঝুঁকি, যাকে পরিহার করা যায়। যেমন তোমার কোম্পানির মধ্যে যদি কোনো কারণে শ্রমিকেরা যদি কি থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে ব্যাপারটা কি হবে, যে অসন্তুষ্ট থাকার ফলে ব্যবসার মধ্যে কোনো সময় যদি প্রোডাকশন অফ হয়ে যায়, তোমার কোম্পানি কিন্তু অবশ্যই ক্ষতি হবে। কিন্তু যদি এই কোম্পানির মধ্যে যদি সমস্যাটা হয়, এটা কিন্তু বি কোম্পানিকে কোনোভাবে প্রভাবিত করছে না। এই কোম্পানির সমস্যা এই কোম্পানির সমস্যার মধ্যে শেষ।
বি কোম্পানির কিন্তু এ কোম্পানির এই সমস্যার জন্য কোনো ধরনের প্রভাবিত হচ্ছে না। অর্থাৎ নিজস্ব কোম্পানির ভিতরে যে ধরনের ঝুঁকি হয় সেই ঝুঁকিকে আমরা বলে থাকি কোম্পানি ঝুঁকি। অর্থাৎ একটি কোম্পানির কোনো ধরনের ঝুঁকি যদি অন্য কোনো কোম্পানিকে কোনো ধরনের প্রভাবিত না করে তাকে আমরা কোম্পানি ঝুঁকি হিসেবে বিবেচনা করে থাকি। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আজকের প্রথম কুইজ, আমাকে তোমরা জানাও তো, এই যে করোনার কারণে যে সবাই বাসার মধ্যে বসে আছে, এই করোনার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়েছে সেটা কোন ধরনের ঝুঁকি? যদি আমি এটাকে এ নাম্বার হিসেবে বিবেচনা করি এবং এটাকে যদি আমি বি নাম্বার হিসেবে বিবেচনা করি, তাহলে তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এই যে করোনার কারণে যে দেশের সকল মন্দাবস্থা হচ্ছে এটি কোন ধরনের ঝুঁকি? এটিকে কি আমরা বাজার ঝুঁকি বলবো নাকি একে আমরা কোম্পানি ঝুঁকি বলবো? তাহলে কমেন্টের মধ্যে এখনই জানিয়ে দাও, আমি দেখে নেই তোমরা কমেন্টের মধ্যে সঠিক অ্যান্সারটা দিয়েছো নাকি দাওনি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার এসে পড়েছে। আপু থ্যাংক ইউ, রেহান আজিম আপু। সঠিক অ্যান্সার হচ্ছে এ, কোম্পানি ঝুঁকি। কেন? কারণ করোনার ফলে যেটা হয়েছে যে দেশের সকল প্রতিষ্ঠান কিন্তু একসাথে হয়েছে, প্রভাবিত হয়েছে। তার ফলে এইটাকে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা কিন্তু এটাকে আমরা পরিহার করতে পারবো না বা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই কারণে করোনার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে বাজার ঝুঁকি। তাহলে প্রথম সঠিক অ্যান্সার দিয়েছেন হচ্ছে রেহান, দুঃখিত, রেহান আজিম, আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আরো অ্যান্সার দেখতে পাচ্ছি, যারা যারা এই অ্যান্সার দিয়েছেন তাদের সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখব সেটাকে বলা হয় হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ বলতে বোঝায় যে ব্যবসা যদি একটি মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময় কোন কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে। এখন আমরা যে আমাদের মূলধনগুলি হচ্ছে সংগ্রহ করে থাকি, মূলধন সংগ্রহের কিন্তু দুইটা উৎস রয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস এবং অপরটি হচ্ছে বহিস্থ উৎস। যদি একটি কোম্পানি সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ উৎস থেকে যদি তার মূলধন সংগ্রহ করে থাকে তাহলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ তুমি শুধুমাত্র ধরো শেয়ারের মাধ্যমে তোমার কোম্পানির মূলধন সংগ্রহ করলে, তুমি কোনো ধরনের বহিস্থ উৎস হচ্ছে ব্যবহার করোনি, তার ফলে এখানে যে ঝুঁকি সৃষ্টি হলো সেই ঝুঁকিকে আমরা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে থাকবো। অপরদিকে যদি কোনো কোম্পানি কোনো ধরনের অভ্যন্তরীণ কোনো অর্থায়ন না করে যদি সম্পূর্ণভাবে বহিস্থ অর্থায়ন করে থাকে তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকির সংজ্ঞা কি হতে পারে? ব্যবসায়িক ঝুঁকির সংজ্ঞাটি হচ্ছে পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, এবং দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, তুমি যদি একটি ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করে থাকো এবং ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করার ফলে তুমি যদি পরিশোধ করতে না পারো তখন তো ব্যাংক তোমাকে অবশ্যই কি করবে, তোমার নামে হচ্ছে মামলা করবে। তখন তোমার কোম্পানির মধ্যে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হবে? এটা কি ব্যবসায়িক ঝুঁকি হবে নাকি এটা আর্থিক ঝুঁকি হবে? তোমরা এখনই হচ্ছে কমেন্টের মধ্যে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমার এই ঝুঁকির সম্বন্ধে হচ্ছে কোনো ধরনের কোনো কনফিউশন নেই। তাহলে আমরা দেখে নিই, আমাকে জানিয়ে দাও কোশ্চেনটা কি ছিল। যদি ব্যাংকের থেকে হচ্ছে আমি কি করি, যদি ঋণ গ্রহণ করি তখন আমার কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হবে? সেটা কি ব্যবসায়িক ঝুঁকি হবে নাকি সেটা আর্থিক ঝুঁকি হবে? তাহলে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে হচ্ছে এখনই জানিয়ে দাও। আচ্ছা, তো আমি হচ্ছে কমেন্টগুলি একবার চেক করে নিই। তো দেখতে পাচ্ছি আবার হচ্ছে কমেন্ট আসা শুরু করে দিয়েছে। তো এবার হচ্ছে যিনি প্রথম, আচ্ছা এখানের মধ্যে একটু কনফিউশন হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, এ নাম্বার। সো দুইটাতেই অ্যান্সার আসলে এ হয়ে যাওয়ায় তো আমি হচ্ছে কনফিউজড হয়ে গিয়েছি যে কোনটার অ্যান্সার কে 1 দিয়েছেন। আচ্ছা, তো এখানের মধ্যে অনেকেই অ্যান্সার দিয়েছেন দেখতে পাচ্ছি আমি, নুসরাত মুনিয়া, মোহাম্মদ এরশাদুল্লাহ খান, তারপর হচ্ছে রেহানা জিম, আপনাদের সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এটার অ্যান্সার হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, অর্থাৎ সরি দুঃখিত আমি খুবই দুঃখিত, এটার অ্যান্সার হচ্ছে বি, আর্থিক ঝুঁকি। অর্থাৎ আর্থিক ঝুঁকি মানে হচ্ছে আমি যে ব্যবসায় ঋণটা কোথা থেকে গ্রহণ করেছি, আমি হচ্ছে বাইরের পক্ষ থেকে গ্রহণ করেছি, তার ফলে কিন্তু আমি ভিতরে কোনো উৎস আমি কি করিনি, আমি সংগ্রহ করিনি। অর্থাৎ এখানের মধ্যে ব্যাংকের যে উৎসটা এটা কিন্তু বাইরের উৎস, এর ফলে যে ঝুঁকি রয়েছে সেটি কিন্তু
আর্থিক ঝুঁকি। আগেরটির অ্যান্সার তাহলে হচ্ছে এ, এবং এটির যে অ্যান্সার সেটি হচ্ছে বি। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হচ্ছে যদি ব্যবসায় প্রতিষ্ঠান না, যে ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে বিনিয়োগ করছেন তার দৃষ্টিকোণ থেকে কি কি ধরনের ঝুঁকির উদ্ভব হতে পারে। ব্যাপারটা কিরকম? এই ক্ষেত্রে দুই ধরনের ঝুঁকি বিদ্যমান। একটি হচ্ছে সুদ হারের ঝুঁকি এবং অপরটি হচ্ছে তারল্য ঝুঁকি। সুদ হারের ঝুঁকি কোনটি এবং তারল্য ঝুঁকি কোনটি? ধরো তুমি হচ্ছে যখন কিনা ব্যবসার মধ্যে, তুমি যখন কিনা হচ্ছে কোন ব্যবসায় বিনিয়োগ করছো, অর্থাৎ তুমি হচ্ছে বিনিয়োগকারী, তুমি বিভিন্ন ধরনের সিকিউরিটিস ক্রয় করতে পারো। তুমি শেয়ার ক্রয় করতে পারো, তুমি বন্ড ক্রয় করতে পারো, ডিবেঞ্চার ক্রয় করতে পারো। এখন তুমি যখন কিনা ক্রয় করবে, তোমার কিন্তু দুই ধরনের আয় হতে পারে। একটা হচ্ছে তুমি লভ্যাংশ কিংবা সুদ পাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন কিনা হচ্ছে বাজারে বিক্রি করবে, তুমি যদি বেশি দামে বিক্রি করতে পারো তখন কিন্তু তোমার হচ্ছে লাভ হয়। যেমন যদি তুমি 1000 টাকা দিয়ে শেয়ার কিনবে এবং সেটি বিক্রি করলে হচ্ছে 1200 টাকা, এখানের মধ্যে কিন্তু তোমার 200 টাকা কি হচ্ছে, লাভ হচ্ছে। এখন বাজারের মধ্যে কিন্তু একটি বাজার সুদের হার বিদ্যমান। এই সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে এই সিকিউরিটিজের মূল্য হচ্ছে কমে যাবে, এবং অপর দিকে যদি সুদের হারের পরিমাণ যদি হ্রাস পায় তখন কিন্তু এই যে সিকিউরিটির পরিমাণ কিন্তু যে মূল্য রয়েছে তা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ সুদের হারের সাথে হচ্ছে যে কোনো সিকিউরিটিজের মূল্যের হচ্ছে নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সুদের হার বাড়লে হচ্ছে সিকিউরিটিজের মূল্য হচ্ছে কমে, এবং সুদের হার যদি কমে তখন সিকিউরিটিজের মূল্য হচ্ছে বৃদ্ধি পায়। এই কারণে সুদের হারের ঝুঁকিটা হচ্ছে যদি সুদ বৃদ্ধি পাওয়ার কারণে যদি আমার সিকিউরিটিজের মূল্য যদি হ্রাস পায় তাকে আমরা বলে থাকি হচ্ছে সুদ হারের ঝুঁকি। অর্থাৎ তুমি বিনিয়োগ করলে হচ্ছে 1000 টাকার একটি শেয়ার তুমি বিনিয়োগ করলে, কিন্তু বিক্রির সময় গিয়ে দেখলে সেই বিনিয়োগটার মূল্য হয়ে গিয়েছে 900 টাকা। তাহলে এই ক্ষেত্রে যে ঝুঁকি সৃষ্টি হবে সেই ঝুঁকিকে আমরা বলছি হচ্ছে সুদ হারের ঝুঁকি। অপরদিকে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি মানে হচ্ছে তুমি একটি সিকিউরিটিজ ক্রয় করলে, ক্রয় করার পর তোমার হচ্ছে এখন তুমি চাচ্ছ তুমি সিকিউরিটিসটা বিক্রি করে দিবে, কিন্তু চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে সিকিউরিটিজ বিক্রি করা সম্ভব হয় না, কারণ সকল সিকিউরিটিজের তারল্য কিন্তু সেম না। তারল্য বলতে কি বোঝায়? তারল্য বলতে বোঝায় কোনো একটি সিকিউরিটিজ কত তাড়াতাড়ি হচ্ছে নগদে রূপান্তরিত করা যায় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ওই সিকিউরিটিজের তারল্য। যদি কোনো সিকিউরিটিজ খুব তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব হয় তাহলে সেই সিকিউরিটিজের তারল্য হচ্ছে কম, আর যদি কোনো সিকিউরিটিজ যদি তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে সেই সিকিউরিটিজের তারল্য ঝুঁকি হচ্ছে বেশি। তাহলে তোমাদের কাছেও আমার কোশ্চেনটা হচ্ছে, বলো তো আমাকে কোন সিকিউরিটিজের তারল্য ঝুঁকিটা বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে? কোন সিকিউরিটিজের তারল্য ঝুঁকিটা হচ্ছে বেশি? বাংলাদেশের মধ্যে কি শেয়ারে তারল্য ঝুঁকি বেশি নাকি বন্ডে তারল্য ঝুঁকি বেশি? এটা হচ্ছে আমাকে এখনই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও। আচ্ছা, জানানোর সময় তোমরা হচ্ছে যেটা লিখবে, তোমরা এটা যেহেতু 3 নাম্বার কুইজ, তোমরা যেটা করবে তোমরা হচ্ছে 3A অথবা 3B নামে হচ্ছে তোমরা অ্যান্সারটি লিখবে। তাহলে আমি জানতে পারবো এটা কি তোমাদের 1 নাম্বারের অ্যান্সার নাকি 2 নাম্বারের অ্যান্সার নাকি 3 নাম্বার কুইজের অ্যান্সার। তাহলে তোমরা এখনই কমেন্টে জানিয়ে দাও যে এটার অ্যান্সার কি 3.A হবে নাকি 3.B হবে। কোন সিকিউরিটিজের তারল্য বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে তারল্য ঝুঁকিটা খুব পরিমাণে বেশি। তাহলে আমরা মিলিয়ে নিই যে তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে নাকি ঠিক নেই। আচ্ছা, সো তো ভাইয়া এখানের মধ্যে হচ্ছে অনেক অ্যান্সার করা শুরু করে দিয়েছে। ভাইয়া কাজী ইস্তিয়াক আমিন ভাইয়া জিজ্ঞেস করছে যে ভাইয়া ডিবেঞ্চার মানে কি? আচ্ছা, ডিবেঞ্চার মানে হচ্ছে আমরা বন্ড বলতে কিন্তু জানি, বন্ড মানে হচ্ছে একটি ঋণের দলিল। এখন বন্ডের মধ্যে একটি স্পেশাল ক্লাসিফিকেশন হচ্ছে ডিবেঞ্চার। যদি কোনো বন্ডের মধ্যে জামানত না থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ডিবেঞ্চার। সাধারণত বন্ড বলতে আমরা জামানতযুক্ত এটি ঋণের দলিলকে বুঝি। অর্থাৎ যখন কিনা কোম্পানি জনগণের কাছে যখন কিনা বন্ডটি বিক্রি করে থাকবে তখন যদি কোনো ধরনের জামানত যদি না দিয়ে থাকে তাহলেই হচ্ছে তাকে বলা হয়ে থাকে জামানতবিহীন বন্ড অথবা ডিবেঞ্চার। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটির অ্যান্সার আশা করি তোমরা অলরেডি সবাই দিয়ে দিয়েছো যে কোন সিকিউরিটিজের তারল্য ঝুঁকি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশি। এটির অ্যান্সার হচ্ছে বন্ড। বাংলাদেশের শেয়ার, যদি বাংলাদেশের বাজারের মধ্যে শেয়ারের নাম শুনে নিয়ে এমন ব্যক্তি কিন্তু খুব কমই আছে। যারা আমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট
তারা কিন্তু বেশিরভাগই 19 ওঠার আগে কিন্তু বন্ডের নামটা খুব কমই শুনেছি, কিন্তু শেয়ারের নামটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পরিমাণে শুনেছি। বাংলাদেশের বাজারের মধ্যে শেয়ার যত তাড়াতাড়ি বিক্রি করা যায়, বন্ড তত তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব হয় না। এই কারণে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন সিকিউরিটিসে তারল্য ঝুঁকি বেশি, সেটি হচ্ছে বন্ডে তারল্য ঝুঁকি বেশি। অর্থাৎ তুমি শেয়ার যত তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি কখনোই বন্ডকে হচ্ছে বিক্রি করতে পারবে না, তোমার কিছুটা হলেও সময় বেশি লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের ঝুঁকির প্রকারভেদ। তাহলে এর মধ্যে তোমাদের কোনো ধরনের কনফিউশন আছে নাকি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং আমি দেখে নেই তোমরা এটার অ্যান্সার ঠিক দিয়েছো নাকি ঠিক দাওনি। আচ্ছা, সো 3 এর এ না আপু, একজন মানে রেহান আজিম অ্যান্সার করেছেন শেয়ার না, আসলে শেয়ার না। অন্য সব ক্ষেত্রে শেয়ারের যদিও ঝুঁকি বেশি, কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে বন্ডের তারল্য ঝুঁকিটা বেশি। শুধু ঝুঁকি যদি কখনো কোয়েশ্চেন আসে পরীক্ষার মধ্যে, তখন গিয়ে হচ্ছে শেয়ারের ঝুঁকিটা বেশি, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শেয়ারের তুলনায় বন্ডের তারল্য ঝুঁকিটা হচ্ছে বেশি, কারণ এটা তাড়াতাড়ি হচ্ছে বিক্রি করা সম্ভব হয় না। আচ্ছা রিহানা আজিম, আমি দুঃখিত আপু, আপনার নামটা হচ্ছে যেহেতু ফেসবুকের মধ্যে রেহান আজিম দেওয়া, এই জন্য আমি রেহান আজিম নামে বলছিলাম। তো ঠিক আছে, এখন থেকে হচ্ছে রেহানা আজিম নামে হচ্ছে আমি আপনাকে হচ্ছে সম্বোধন করব। তো সবাই হচ্ছে 3 এর এ অ্যান্সার দিচ্ছেন, আমি হচ্ছে আপনাদেরকে আরেকবার কারেক্ট করে দিচ্ছি। যখন কোশ্চেনে আসবে যে কোনটির ঝুঁকি বেশি, শুধুমাত্র ঝুঁকি বললে শেয়ারের ঝুঁকি হচ্ছে সব থেকে বেশি যে কোনো সিকিউরিটির তুলনায়, কিন্তু শুধুমাত্র যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, তারল্য ঝুঁকির ক্ষেত্রে কিন্তু শেয়ারের তুলনায় বন্ডের তারল্য ঝুঁকি হচ্ছে বেশি, কারণ শেয়ার যত তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব, বন্ড তত তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব হয় না। তাহলে এটাই হচ্ছে আমার ঝুঁকির ক্লাসিফিকেশন। আশা করছি ঝুঁকির দিক দিয়ে তোমাদের হচ্ছে আর কোনো ধরনের সমস্যা নেই। এবার হচ্ছে আমরা সেকেন্ড পার্টে চলে যাব, যার নাম হচ্ছে মুনাফার হার। তাহলে এই পার্টটা আমি এখন মুছে দিচ্ছি, আশা করি তোমাদের এই পার্টের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। তো তোমাদের যদি এই পার্টের কোনো সমস্যা থাকে, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের হচ্ছে পরবর্তীতে এই পার্ট বুঝতে আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, তো স্ক্রিনশট না যদি ডান হয়ে থাকে, তাহলে আমি হচ্ছে এই পার্টটা মুছে দিচ্ছি। ওকে, অনলাইন ক্লাসের মধ্যে হচ্ছে এই পার্টটা সব থেকে বেশি হচ্ছে ভালো, যে কোনো ধরনের তোমরা যখন কিনা হচ্ছে ক্লাস করবা, সঙ্গে সঙ্গে সবকিছু তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, তাহলে পরবর্তীতে তোমাদের হচ্ছে এই পার্টগুলি পড়তে তোমাদের হচ্ছে আরো বেশি সুবিধা হবে। তাহলে আমরা এবার আমাদের ম্যাথের মধ্যে হচ্ছে চলে যাব। ম্যাথের মধ্যে আমাদের যে পার্টটা করা লাগবে সেটা হচ্ছে কোনো কোম্পানির মধ্যে বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। কোম্পানির মধ্যে যদি এমন হতে পারে, তেমন কোনো সিকিউরিটিজের মধ্যে আমাদের বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। তাহলে আমরা মেনলি প্রথমত 3টা জিনিস শিখব, সেটি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, দ্বিতীয়টি হচ্ছে আদর্শ বিচ্যুতি, আর তৃতীয়টি হচ্ছে বিভেদাঙ্ক। এই 3টি জিনিসই হচ্ছে আমাদের ম্যাথের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার, দুইটা হিসাবেই হচ্ছে এটাকে আখ্যায়িত করা হয়। সেকেন্ডটি হচ্ছে আদর্শ বিচ্যুতি এবং তৃতীয়টি হচ্ছে বিভেদাঙ্ক। আমাদের মেনলি এই 3টা পার্ট হচ্ছে করা লাগবে। তো এই 3টি ম্যাথের ক্ষেত্রে আবার 2 ধরনের হচ্ছে ক্লাসিফিকেশন রয়েছে। আমাদের আগে কোশ্চেনে দেখা লাগবে যে কোশ্চেনের মধ্যে সম্ভাবনার পরিমাণ উল্লেখ রয়েছে নাকি সম্ভাবনার পরিমাণ হচ্ছে উল্লেখ করা নেই। সম্ভাবনা না থাকলে হচ্ছে একটা, এবং সম্ভাবনা না থাকলে হচ্ছে আরেক ধরনের। তো আমাদের প্রথমে দেখা লাগবে কোশ্চেনের মধ্যে সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা নেই। তো প্রথমত আমরা যে পার্টটা নিয়ে ম্যাথ করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে সম্ভাবনা নেই। যদি দেওয়া না থাকে তখন হচ্ছে আমরা কিভাবে ম্যাথ করব, এবং তার পরবর্তীতে গিয়ে দেখবো যে সম্ভাবনা থাকলে তখন হচ্ছে আমরা ওই পার্টের ম্যাথগুলো কিভাবে করব। তাহলে প্রথমত আমরা যে পার্টটা করছি সেটির নাম হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার বলতে কি বোঝায়, যদি তুমি কয়েকটা সিকিউরিটিজের মধ্যে বিনিয়োগ করে থাকো,
তুমি যদি একাধিক সিকিউরিটিজের মধ্যে বিনিয়োগ করে থাকো তখন তার গড় যে আয়ের হার রয়েছে তাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। যেমন তুমি 3টা কোম্পানির মধ্যে ধরো বিনিয়োগ করলা, কোম্পানি এ, কোম্পানি বি এবং কোম্পানি সি। 3টা কোম্পানির মধ্যে তুমি ধরো বিনিয়োগ করলা। প্রথম কোম্পানির বিনিয়োগের হার ধরো 10%। এর পরবর্তী যে বিনিয়োগের হার রয়েছে সেটির মধ্যে বিনিয়োগের হার মনে করো 12% এবং তার পরবর্তী বিনিয়োগের হারটি হচ্ছে 15%। তাহলে আমরা দেখে নিব যে এর থেকে প্রত্যাশিত আয়ের হার আসলে কিভাবে বের করতে হয়। প্রত্যাশিত আয়ের হার বলতে মেনলি বোঝানো হয় যে আমরা মেনলি প্রত্যেক বছর কি পরিমাণে আমরা হচ্ছে আয় পাচ্ছি। খুবই সহজ। এর জন্য যা করা লাগবে, আমরা জাস্ট 3টাকে যোগ করে দিব। 3টাকে যোগ করার পর তারপর তাকে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব। কি করছি আমরা জাস্ট 3টাকে যোগ করে দিব, যোগ করে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কত অ্যান্সার আসে আমাকে বলো তো। আমরা যে 3টাকে যোগ করি 10 যোগ 12 যোগ 15, অ্যান্সার আসে হচ্ছে 37। এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার বের হয় হচ্ছে 12.33%। অর্থাৎ প্রতি বছর আমার মুনাফার হার বা আয়ের হার হচ্ছে 12.33%। একেই আমরা বলে থাকি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। আমরা এখন কোনটি দিয়ে ম্যাথ করছি? আমাদের ম্যাথের করার এখন উদ্দেশ্য হচ্ছে যদি আমাদের কোশ্চেনের মধ্যে সম্ভাবনা দেওয়া না থাকে, অর্থাৎ আমাদের এবার কোশ্চেনের নমুনাটি হচ্ছে আমাদের সম্ভাবনা দেওয়া নেই, এই হিসাবে হচ্ছে আমরা ম্যাথ করছি। তাহলে ম্যাথ করাটা বুঝে গিয়েছি। তাহলে সূত্রটা দেখে নিই। এটা সূত্রটা হচ্ছে এরকম। প্রথমত প্রত্যাশিত আয়ের হার, এটাকে আমরা হচ্ছে আর বার হিসাবে আমরা উল্লেখ করে থাকি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র যে আর বার সমান সামেশন অফ আর, আচ্ছা এটা শুনুন তো দেখি একটু, সামেশন অফ আর আই ডিভাইডেড বাই হচ্ছে এন। আর আই বলতে বোঝায় প্রত্যেক বছরের রেভিনিউ অথবা আয়ের হারকে এখানে বলা হয়ে থাকে হচ্ছে আর আই। আই দ্বারা হচ্ছে মেইনলি কত বছর সেটা প্রকাশ করছে। যেমন এই 10 নাম্বারটা এখানের মধ্যে হচ্ছে আর ওয়ান এর মান হচ্ছে 10%, আর2 এর মান হচ্ছে এখানের মধ্যে 12% এবং আর3 এর মান হচ্ছে এখানে 15%। তোমাদের পরীক্ষায় এত ডিটেলসে লেখার কিছু, তোমরা জাস্ট পরীক্ষায় লিখে দিবা যে দেওয়া আছে প্রথম বছরের আয় 10%, দ্বিতীয় বছরের আয় 12% এবং তৃতীয় বছরের আয় হচ্ছে 15%। তারপর তোমরা সিম্পলি সূত্রটা লিখবা। সূত্রটা লেখার পর হচ্ছে এই লাইনটা করবা। ব্যাপারটা কিরকম যে তোমরা হচ্ছে সূত্রটা আগে এই সাইডে লিখবা। সুতরাং আর বার সমান সামেশন অফ আর আই ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা লেখার পর তোমরা হচ্ছে জাস্ট এই পার্টটা করে দিবা। এটাই হচ্ছে তোমাদের প্রথম যে ম্যাথটা, প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র। অর্থাৎ যদি এই একটা কোম্পানি যদি 3টি সিকিউরিটিজ বিনিয়োগ করে থাকে, যেটি হচ্ছে 10%, 12% and 15%, তাহলে সেই কোম্পানির 3টা সিকিউরিটিজের গড় আয়ের হার কিংবা প্রত্যাশিত আয়ের হারের পরিমাণ হচ্ছে 12.33%। সেকেন্ড যে পার্টটা করব, সেকেন্ড পার্টটা আমাদের নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি বলতে মেনলি বোঝানো হয়ে থাকে একটি কোম্পানি যত ধরনের সিকিউরিটিজের মধ্যে হচ্ছে বিনিয়োগ করছে সেই সিকিউরিটিজ গুলার ঝুঁকির হার কত, সেই ঝুঁকির হারকে বলা হয়ে থাকে প্রধানত আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, তো সেকেন্ডে গিয়ে আমরা দেখবো যে আদর্শ বিচ্যুতির সূত্রটা কি এবং কিভাবে হচ্ছে ম্যাথটা করতে হয়। বাট এর আগে দেখে নেই তোমাদের এই পার্টের মধ্যে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে নাকি কোনো কোয়েশ্চেন নেই। তাহলে তোমরা তোমাদের মনে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্টে জানিয়ে দাও। এই পার্টটা যদি ক্লিয়ার থাকে তাহলেই হচ্ছে আমরা আমাদের পরের পার্টের মধ্যে চলে যাব। আচ্ছা, তো কাজী ইশতিয়াক আমিন ভাইয়া এখানে কোয়েশ্চেন করছে যে ভাইয়া এখানে সিকিউরিটিজ বলতে মেনলি কি বোঝানো হচ্ছে। সিকিউরিটিজ মানে হচ্ছে আমরা যে কোনো ধরনের যখন কিনা হচ্ছে কোনো ধরনের শেয়ার, বন্ড, তারপর ট্রেজারি বন্ড বলতে পারো, ট্রেজারি বিল, যে সকল হচ্ছে দলিলি যে সকল আমরা বিনিয়োগ করে থাকি সে সকল বিনিয়োগকে বলা হয়ে থাকে মেনলি সিকিউরিটিজ। যে কোনো ধরনের দলিলি বিনিয়োগ, যে আমরা কোনো ধরনের দলিল কিনছি এবং আমরা কোম্পানিকে কোনো ধরনের অর্থ প্রদান করছি, এই ধরনের দলিলকে মেনলি বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে তাহলে নেক্সট পার্টটা করে ফেলি। আচ্ছা, এখানের মধ্যে তো একটা আপু বলছেন যে ভাইয়া একটু ঝাপসা হয়ে গেছে,
তো যদি ঝাপসা হয়ে থাকে তোমরা হচ্ছে আমাকে বলে দাও যে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার আবার ক্লিয়ার হয়ে গেছে। সো আমি তাহলে আবার ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড যে আমরা ম্যাথটা করব সেই ম্যাথটার নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি। তাহলে আমি পাশে দিয়ে তোমাদের সূত্রগুলো লিখে দিই একটা একটা করে। প্রথমত, প্রত্যাশিত আয়ের সূত্র কি বললাম? আর বার সমান সামেশন অফ আর আই ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। সেকেন্ড সূত্র, যার নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি বলতে কি বুঝলাম? আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে একাধিক সিকিউরিটিজের মধ্যে যখন কিনা হচ্ছে বিনিয়োগ করা হয়, তখন সেই সিকিউরিটিজের মধ্যে মেনলি কি ধরনের ঝুঁকির উৎপন্ন হয়েছে সেই ঝুঁকির হারটাকে বলা হয়ে থাকে আদর্শ বিচ্যুতি। এর সূত্রটি হচ্ছে একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা, ঠিক আছে, এটা হচ্ছে কিছুটা সিক্সের মতো দেখতে, কিছুটা সিক্সের মতো দেখতে। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে সিগমা। সিগমা বিভিন্ন ভাবে হচ্ছে আঁকা সম্ভব, আমি হচ্ছে এভাবে এঁকে থাকি। সূত্রটা হচ্ছে এরকম, সামেশন অফ আর আই মাইনাস আর বার ডিভাইডেড বাই আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে, আজানের কারণে হচ্ছে আমি একটু অফ থাকছি। সো আমি লিখতে থাকি, তারপর দিয়ে তোমরা হচ্ছে ম্যাটে খুলতে থাকো। পরবর্তীতে গিয়ে আমি তোমাদের আজান শেষ হওয়ার পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করছি। তো এখানের মধ্যে হচ্ছে অনেকগুলো কমেন্ট এসে পড়েছে। তো প্রথমত একটা যেটা কমেন্ট আছে সেটা দেখলাম যে প্রত্যাশিত আয়ের হারকে ই আর লেখা যাবে নাকি। হ্যাঁ ভাই, অবশ্যই। এটা কি ই আর অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দ্বারা হচ্ছে প্রকাশিত করা হয়। তো তুমি যদি পরীক্ষায় আর বার লেখো অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লেখো, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তো এখানের মধ্যে হচ্ছে নূর এলাহি ভাইয়া হচ্ছে কোশ্চেন করছে যে স্ট্যাটিস্টিক্সের বিভেদাঙ্কটা কি। হ্যাঁ, এই যে চ্যাপ্টারটা মেইনলি ডিরাইভ করা হয়েছে স্ট্যাট থেকে। সো স্ট্যাটের যে বিভেদাঙ্ক এবং এখানে বিভেদাঙ্ক সেম সেম সূত্র আমরা এখানে ইউজ করছি। এবং তার আরেকটা কোশ্চেন হচ্ছে এখানের মধ্যে -1 কেন দেওয়া হলো। স্ট্যাটের মধ্যে যখন ম্যাথ করা হয় তখন এখানের মধ্যে আমরা শুধুমাত্র এন অথবা মেয়াদ নিয়ে কাজ করি, কিন্তু ফাইন্যান্সের মধ্যে গিয়ে হচ্ছে n-1 দিয়ে কাজ করা হয়। এইটার ব্যাখ্যাটা হচ্ছে খুবই বিস্তৃত। এটা যদি ব্যাখ্যাটা বলতে চাই তাহলে হচ্ছে মোটামুটি আমার আধা ঘন্টা চলে যাবে, তাই আমি ওই ব্যাখ্যার মধ্যে যেতে চাচ্ছি না। তোমরা জাস্ট জেনে রাখো যে স্ট্যাটের মধ্যে গিয়ে হচ্ছে যদিও n ইউজ করা হয়, বাট ফাইন্যান্সের ম্যাথ করার সময় তোমরা হচ্ছে এখানের মধ্যে n-1 ইউজ করবে সবসময়। তাহলে আমরা দেখে নিই ম্যাথটা কীভাবে করলাম। যে এখানে আমাদের সূত্র লিখেছি যে সামেশন অফ ri মাইনাস r বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1 হোল রুট। এখানে সামেশন বলতে বোঝায় মেনলি হচ্ছে যোগফল। এই যে প্রত্যেকটা যোগকে এখানের মধ্যে সামেশন দ্বারা আখ্যায়িত করা হয়। এখানের মধ্যে মেনলি বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা আয়ের হারের থেকে আমি প্রত্যাশিত আয়ের হারটা বিয়োগ করব, তারপর সেটাকে হচ্ছে স্কোয়ার করে দিব, সবগুলো যোগ করে দেব। এই কারণে আমি প্রত্যেকটা আয়ের হার, এই যে 10, 12, 15 প্রত্যেকটা থেকে হচ্ছে আমি আমাদের আগের যে ম্যাথের মধ্যে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করেছিলাম প্রত্যেকটা আমি মাইনাস করেছি এবং হোল স্কোয়ার করে দিয়েছি। 12 - 12.33 হোল স্কোয়ার, 15 - 12.33 হোল স্কোয়ার এবং সবগুলোকে হচ্ছে আমরা যোগ দিয়ে দিয়েছি। এখানে n মানে কি মেয়াদ, n-1 মানে 3 - 1 মানে হচ্ছে 2, এখানে 2 বসিয়েছি। তারপর জাস্ট সিম্পলি ম্যাথটা করার পর এখানের মধ্যে বের হয়েছে 2.5166। অর্থাৎ যদি আমি এখন এই কোম্পানির মধ্যে বিনিয়োগ করি তার টোটাল যে সিকিউরিটিসগুলো রয়েছে প্রত্যেকটার আদর্শ বিচ্যুতির পরিমাণ হচ্ছে 2.5166%। এটার আরো অনেকগুলো নাম রয়েছে। এর আরেকটি নাম হচ্ছে পরিমিত ব্যবধান। তো মাঝে মাঝে যদি পরীক্ষা কখনো দেখো তোমরা, তোমাদের বলেছে খ নাম্বারের মধ্যে বা গ নাম্বারের মধ্যে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদেরকে এখানে প্রধানত আদর্শ বিচ্যুতি বের করতে বলা হয়েছে। যদি এই দুইটা পার্ট হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথের মধ্যে যাব, যার নাম হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক বলতে কি বোঝায় এটা অবশ্যই আমরা জানবো, বাট এর আগে হচ্ছে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখে নিচ্ছি যে তোমাদের মনের মধ্যে অবশ্যই এই পার্টটা নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আছে। যদি বুঝতে সমস্যা হয় আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে রেহান আজিম এখানের মধ্যে হচ্ছে সবার প্রথমে ম্যাথটা করে ফেলেছে। আপনাকে অবশ্যই কংগ্রাচুলেশন। তোমরা সবাই হচ্ছে ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলো। এখানের মধ্যে অ্যান্সার কিন্তু 2.5166% অথবা 2.52%। তাহলে আমরা নেক্সট যে ম্যাথটা রয়েছে আমরা নেক্সট ম্যাথটা হচ্ছে করে ফেলছি। নেক্সট ম্যাথের মধ্যে যদি আমরা যাই, তারপরের ম্যাথটার নাম হচ্ছে বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্ক বলতে প্রধানত কি বোঝানো হয়ে থাকে। তো ভাইয়া কমেন্ট করছে রাকিব নাফি ভাইয়া যে ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না। ভাই এখানের মধ্যে বোর্ড আছে, আমি যদি সরে নিই তাহলে আশা করতেছি বোর্ড ক্লিয়ারলি দেখা যাবে। বোঝানোর সময় জাস্ট আমি সামনে আসছি, এছাড়া দেখে নাও। আশা করি এবার বোর্ডটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানের মধ্যে আমি শুধুমাত্র আগের যে প্রথম ম্যাথটা ছিল ওই 3টা ম্যাথের আয়ের হারগুলো হচ্ছে এখানের মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি, আর কিছুই করিনি। ঠিক আছে, সো এই পার্টের মধ্যে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। এই পার্টটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা 3 নাম্বার ম্যাথের মধ্যে গিয়ে যাব। আমরা তাহলে হচ্ছে 3 ম্যাথে চলে যাই। আদর্শ বিচ্যুতি যদি শেষ হয়ে থাকে 3 নাম্বার ম্যাথটা চলে যাওয়ার আগে তোমরা এই পার্টের স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নেওয়া যদি হয়ে থাকে তাহলে আমি মুছে দিচ্ছি এই ম্যাথটা। এই ম্যাথের মধ্যে গিয়ে না সবাই একটা ভুল করে, ফুল ম্যাথ করে বাট ফুল ম্যাথ করার পর রুট চিহ্ন দিতে ভুলে যায়। দয়া করে আপনারা কেউ পরীক্ষার মধ্যে এই কাজ করবেন না। পুরো ম্যাথ করবেন কিন্তু যদি এনি হাউ রুট না দিলে কিন্তু আপনাদের ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে। এটা আমি অনেককেই দেখেছি, ভিতরের ম্যাথটা করে দিয়ে আসছে বাট আলটিমেটলি গিয়ে রুট দিতে ভুলে গেছে। রুট এখানে মাস্ট দেওয়াই লাগবে। 3 নাম্বার যে ম্যাথটা রয়েছে, 3 নাম্বার ম্যাথটার নাম হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ককে হচ্ছে
সিভি দ্বারা প্রকাশ করা হয়। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স আপাতত ইংলিশ নাম জানা লাগবে না, এটার সূত্রটা খুবই ইজি। আমরা যে অলরেডি প্রত্যাশিত আয়ের হার আর আদর্শ বিচ্যুতি বের করে এসেছি, এই দুইটা দিয়ে মেনলি বের করা হয় বিভেদাঙ্ক। এটা সূত্রটা হচ্ছে এরকম, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এটা সংজ্ঞাটা হচ্ছে একটি কোম্পানির মধ্যে যে গড় আয় রয়েছে, গড় আয়ের কত পার্সেন্ট ঝুঁকিপূর্ণ তাকেই মেনলি বলা হয় বিভেদাঙ্ক। অর্থাৎ এখানের মধ্যে যত পার্সেন্ট বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পর তার কত অংশ ঝুঁকিপূর্ণ সেই পার্টটাকে মেনলি বলা হয় বিভেদাঙ্ক। তাহলে ম্যাথটা করে ফেলে খুবই সহজ। আমাদের অলরেডি এই পার্টের মান বের হয়েছিল 2.52, আর আর বারের মান বের হয়েছিল 12.33%। এই দুটো ভাগ করব, এটাকে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলেই হচ্ছে আমাদের বিভেদাঙ্ক বের হয়ে যাবে। তাহলে বলো তো আমাকে চটপট যেটার অ্যান্সার কত হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কোশ্চেন দেখে নিচ্ছি যে কারো হচ্ছে কোনো ধরনের কোশ্চেন আছে নাকি নেই। আচ্ছা, তো দেখতে পাচ্ছি কিছু কিছু কোয়েশ্চেন অবশ্যই এখানের মধ্যে হচ্ছে অ্যারাইজ করেছে। আমি সবগুলোর হচ্ছে অ্যান্সারটা ট্রাই করছি। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে কোশ্চেন করেছিল এখানের মধ্যে যে ভাইয়া এই ম্যাথটা কি বক্সে করবো নাকি। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কি আসলে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের বইয়ের মধ্যে আসলে বক্স করে করার নেই। বক্স করে করলে অনেস্টলি তোমার জন্য ইজি হতে পারে। এখন বক্স করে যে করতেই হবে সেটা বাধ্যতামূলক না। তো পরীক্ষার মধ্যে তুমি বক্স দিয়ে করতে পারলে বক্স দিয়ে করতে পারো। তোমার যদি মনে হয় না আমার বক্সের দরকার নাই তাহলে করবে না, ঠিক আছে। তো আশা করছি নূর ইলাহি অন্তর, আমি তোমার অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন সাজায় বলছে এভরিথিং ইজ ফাইন, ওকে আপু। তো এখানের মধ্যে হচ্ছে মেহের আফরোজ ফারহানা কোশ্চেন করছে যে ভাই আপনি কয়টা নিচ্ছেন ফাইন্যান্স ক্লাস একটু বলেন। আপাতত হচ্ছে আমাদের এই টোটাল লাইফ ক্লাসের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা তোমাদের পুরো বই শেষ করে দেব। অলরেডি যে চ্যাপ্টারগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6 অ্যান্ড আজকে নিচ্ছি হচ্ছে আমরা চ্যাপ্টার 9। আমরা ট্রাই করছি তোমাদের মেইন যে সমস্যাগুলি রয়েছে ওই সমস্যাগুলি ক্লিয়ার করে দেওয়ার, আর পরীক্ষার মধ্যে যে পার্টগুলো সব থেকে বেশি আসে সেই পার্টগুলোকে কভার করার, এবং আস্তে আস্তে হচ্ছে আমরা পুরো বইকেই তোমাদের কভার করে দেওয়ার ট্রাই করব। তাই ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট, হ্যাঁ, এখানের মধ্যে ভাইয়া রিহান আজিম ভাইয়া মানে আপু কোশ্চেন করতেছে যে ভাইয়া সিবি এর ফুল মিনিং কি। অলরেডি কাজী শেখ আমিন এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছেন, তো আশা করছি আর কোনো সমস্যা নেই। তাহলে যদি এই পার্টটা হয়ে থাকে তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের মেনলি কি হবে আমি বলি। পরীক্ষার মধ্যে তোমাদের এখানে তো আমি একটা কোম্পানি দিয়ে দিলাম, তোমাদের পরীক্ষায় দুইটা কোম্পানি দিয়ে দিবে। কোম্পানি এক্স দিল আর কোম্পানি ওয়াই দিল। এখানে এক্স কোম্পানির বিবেচনা কত বের হয়েছে 20.44%। তোমাদের যে কোম্পানির বিভেদাঙ্ক কম সেটা হচ্ছে তোমাদের জন্য ভালো। অর্থাৎ কি বললাম, যে কোম্পানির বিভেদাঙ্ক কম হবে সেইটি হচ্ছে তোমাদের জন্য বেস্ট। যদি অন্য একটা কোম্পানি, এটি মনে করো এক্স কোম্পানি, এটি ওয়াই কোম্পানি ধরে নেই, ওয়াই কোম্পানির বিভেদাঙ্ক বের হয়েছে ধরো 25.86%, তোমরা কিন্তু অবশ্যই এক্স কোম্পানিকে গ্রহণ করবে, কারণ এই কোম্পানির বিভেদাঙ্ক হচ্ছে কম।
আর গুরুত্বপূর্ণ কথাটাই হচ্ছে, তোমাদের যদি কখনো পরীক্ষায় আসে যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, তোমাদের ক্লিয়ারলি বলে দেয়নি যে কোন ম্যাটটি করবা, তখন গিয়ে তোমরা অবশ্যই ট্রাই করবা বিভেদাঙ্ক বের করে দিয়ে আসার। কারণ বিভেদাঙ্কের মাধ্যমে পারফেক্টলি বের হয় যে এটার মধ্যে বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। অনেকে ভাইয়া বলতে পারে যে ভাইয়া আমি তো সিগমার মাধ্যমে অলরেডি জেনে গেছি যে কোন কোম্পানির ঝুঁকিটা হচ্ছে বেশি। ধরো এই এক্স কোম্পানির ঝুঁকি বের হয়েছিল কত, 2.52%। এটা হচ্ছে সিগমার পরিমাণ, ঠিক আছে, আর এটা হচ্ছে সিবি এর পরিমাণ। ধরো এক্স কোম্পানির আমরা কি দেখলাম যে ঝুঁকি বা সিগমার পরিমাণ হচ্ছে 2.52%, কিন্তু অপরদিকে ওয়াই কোম্পানির সিগমার পরিমাণ বের হয়েছে 2.34%। দেখে মনে হতে পারে যে ভাইয়া এখানের মধ্যে তো ওয়াই কোম্পানির হচ্ছে আদর্শ বিচ্যুতি কম, তাহলে এটা বিনিয়োগ করা উচিত। সব সময় না। যদি এমন হতো দুইটা কোম্পানির আর বার অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অথবা প্রত্যাশিত আয়ের হার সেম, যে এই কোম্পানির আর বার ধরে নাও বের হয়েছিল 12.33%, আর এই কোম্পানিরও 12.33%, যদি এমন কখনো হতো যে দুইটারই আর বার অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে সেম, তখন গিয়ে আমরা বলতে পারতাম না, যেহেতু দুইটারই হচ্ছে আয়ের হার সেম, তখন গিয়ে এই কোম্পানির ঝুঁকি কম, আমরা এটা বিনিয়োগ করব। কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে কিন্তু সবগুলির মুনাফার হার কখনো সেম হয় না, মুনাফার হার কিন্তু ভিন্ন হয়ে থাকে, এবং মুনাফার হার যখনই ভিন্ন হবে তখনই গিয়ে আমাদের বিভেদাঙ্ক বের করাটা মাস্ট। আমরা বিভেদাঙ্ক বের করব, বের করে দেখব কোন কোম্পানির বিভেদাঙ্ক হচ্ছে কম, যে কোম্পানির বিভেদাঙ্ক কম ওই কোম্পানির মধ্যে হচ্ছে আমরা বিনিয়োগ করব। তাহলে এর মাধ্যমে আমাদের এই একটা পার্ট হচ্ছে শেষ হলো। আমরা তখন কাজ করেছি একটা পার্ট নিয়ে, এবার আমরা কাজ করব যে আমরা একটা কোম্পানির মধ্যে না, আমরা একাধিক কোম্পানির মধ্যে বিনিয়োগ করছি। তো একটা কোম্পানির মধ্যে বিনিয়োগ না করে একাধিক কোম্পানির মধ্যে বিনিয়োগ করাকে বলা হয়ে থাকে পোর্টফোলিও বিনিয়োগ। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র এক্স কোম্পানিতে বিনিয়োগ না করে তুমি এক্স কোম্পানিতে বিনিয়োগ করলা, ওয়াই এ বিনিয়োগ করলা, জেড এ বিনিয়োগ করলা, তখন এই যে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করলা সেটাকে বলা হয়ে থাকে পোর্টফোলিও। এখন পোর্টফোলিও বিনিয়োগগুলো কেন করা হয়? পোর্টফোলিও বিনিয়োগগুলো করা হয় হচ্ছে ঝুঁকি কমানোর জন্য। তুমি এটা হচ্ছে আইমান ভাইয়া তার একটা ভিডিওর মধ্যে হচ্ছে ভালো মতো বুঝিয়েছিল যে তুমি হচ্ছে একটি বাটির মধ্যে হচ্ছে 20টা ডিম নিয়ে গেলে, ঠিক আছে, এখন ডিম নিয়ে যাওয়ার সময় যদি এনি হাও তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, তোমার কিন্তু 20টা ডিম একসাথে হচ্ছে কি যাবে, ভেঙে যাবে। কিন্তু এর জায়গায় তুমি হচ্ছে দুইটা বাটির মধ্যে হচ্ছে ডিম নিলা, তুমি প্রথমত একবার 10টা ডিম নিয়ে গেলা, তারপরে হচ্ছে আরেকটা বাটির মধ্যে তুমি 10টা ডিম নিয়ে গেলা। এখন যদি তুমি প্রথমবার হোঁচট খেয়ে পড়ে গেলা, তখন কিন্তু তোমার আসলে 10টা ডিম ভাঙবে, 20টা ডিম কিন্তু ভাঙবে না। তোমার আরও 10টা যে ডিম রয়েছিল ওটা কিন্তু পারফেক্টলি রয়েছে, ভেঙে যায় নাই কিন্তু। তো এটাই হচ্ছে পোর্টফোলিওর ধারণা, যে একটা জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করা উচিত, তাহলে ঝুঁকিটা হচ্ছে হ্রাস পায়। এখন তোমাদের জন্য আমার একটা কোশ্চেন আছে, তোমাদের কিন্তু প্রথম দিকে আমি অনেকগুলো ঝুঁকি সম্পর্কে বলেছি, তো আমাকে এবার বলো তো পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায়? বাজার ঝুঁকি হ্রাস করা সম্ভব নাকি কোম্পানি ঝুঁকি হ্রাস করা সম্ভব? তাহলে তোমরা আমাকে এখনই কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া পোর্টফোলিওর মাধ্যমে এই ঝুঁকিটা হ্রাস করা সম্ভব নাকি এই ঝুঁকিটা হ্রাস করা সম্ভব। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর কুইজ। আমার এই কোয়েশ্চেনে বলে দাও 4 এর এ হবে নাকি 4 এর বি হবে, তাহলে সময় নষ্ট না করে এখনই জানিয়ে দাও। কারণ ক্লাস করছো, তোমাদের অবশ্যই প্রিভিয়াস জিনিসগুলি একবার রিভিউ দেওয়া উচিত। তাহলে এখনই বলে দাও যে কোনটার মধ্যে বিনিয়োগ করা উচিত, মানে অর্থাৎ কোন ঝুঁকিটা হচ্ছে হ্রাস করা পসিবল পোর্টফোলিওর মাধ্যমে। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আফিফা আলিম নদী, উনি অ্যান্সার দিয়েছেন যে বি। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার দিলাম বি, তাহলে অন্যগুলি অ্যান্সার দেখে নিই। এখানের মধ্যে হচ্ছে আপু আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন, এটার অ্যান্সার হচ্ছে বি, আপনাকে কংগ্রেচুলেশন। আমরা কিন্তু জানি বাজার ঝুঁকিটা হচ্ছে অপরিহারযোগ্য, এটাকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে করোনার ফলে যে আমাদের এত ধরনের হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা বাসা থেকে বের হতে পারছি না, আমাদের প্রোডাকশন অফ রয়েছে, আমাদের কিন্তু এর ফলে অর্থনৈতিক একটা মন্দা ঘটছে, এটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু পোর্টফোলিওর মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায় সেটা হচ্ছে কোম্পানি ঝুঁকি।
তুমি হচ্ছে কোন কোম্পানিতে বিনিয়োগ করবা সেটা কিন্তু আবার তোমার উপর নির্ভর করছে। তুমি হচ্ছে এ এবং বিতে বিনিয়োগ করতে পারো, তুমি এ এবং সিতে বিনিয়োগ করতে পারো, তুমি শুধু সিতে বিনিয়োগ করতে পারো, তুমি সবগুলাই বিনিয়োগ করতে পারো। টোটালি তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তুমি একাধিক জায়গায় বিনিয়োগ করলে সেটা কিন্তু শুধুমাত্র তোমার কোম্পানিকে ইফেক্ট করবে, অন্য কোনো কোম্পানিকে কিন্তু এটা কখনো ইফেক্ট করবে না। এই কারণে পোর্টফোলিওর মাধ্যমে বাজার ঝুঁকিকে হচ্ছে নিয়ন্ত্রণ করা মানে পসিবল না, কোম্পানি ঝুঁকিকে হচ্ছে হ্রাস করা সম্ভব। তাহলে অ্যান্সার এখানের মধ্যে গিয়ে হচ্ছে বি। তো যারা যারা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন। তাহলে দেখে নেই কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছেন। দেখতে পাচ্ছি অনেকেই সঠিক অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছেন। রেহান আজিম, তানভীর হাসান, তারপর হচ্ছে কাজী শেখ, আমিন, রাহাত, তারপর মেহের, আফরোজ, ফারজানা, আপনাদের সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে এইবার আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথের নাম হচ্ছে পোর্টফোলিওর ম্যাথ। এবার আমরা একটার মধ্যে বিনিয়োগ করব না, আমরা হচ্ছে একাধিক কোম্পানির মধ্যে গিয়ে হচ্ছে বিনিয়োগ করব। আচ্ছা, এটার আগে আমাদের কিন্তু একটা পার্ট কিন্তু এখন বাকি রয়েছে। আমরা যে ম্যাথটা করলাম সেটা কিন্তু ছিল সম্ভাবনা ছাড়া। এবার আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে সম্ভাবনা সহ। সম্ভাবনা সহ করার পর তারপর আমরা চলে যাব হচ্ছে পোর্টফোলিওর মধ্যে। তাহলে এই পার্টটা আমি মুছে দিই, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সম্ভাবনা আছে আমাদের। এটার ক্ষেত্রে আমরা ঠিক তিনটা জিনিসই বের করব, সেটা হচ্ছে আর বার, সিগমা এবং সি অথবা বিভেদাঙ্ক। বাট এবার আমাদের সূত্রগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সূত্র যদি চেঞ্জ হয়ে যায় তোমাদের হচ্ছে আমি আগে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেনটা খেয়াল করে দেখো তোমাদের কোয়েশ্চেনটা মেনলি কেমন হতে পারে। আই হোপ তোমরা সবাই কোয়েশ্চেনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। যদি কোনো ক্লিয়ার দেখতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি তারপর ঠিক করে নিব। তো এখানে দেখতে পাচ্ছি যে সম্ভাবনা দেওয়া রয়েছে। সম্ভাবনা বলতে এখানের মধ্যে মেন যে কোয়েশ্চেনটা ছিল সেখানের মধ্যে হচ্ছে ভালো সময়, খারাপ সময়, মাঝামাঝি সময় এরকম দেওয়া ছিল। আমি এই পার্টটা উল্লেখ করে নিই। যদি কোয়েশ্চেনে কোনো সম্ভাবনা থাকে তখন কিন্তু তোমরা এতক্ষণ যে সূত্র দিলে এই সূত্র ব্যবহার করতে পারবে না, তোমাদেরকে সূত্র সামান্য একটু চেঞ্জ করা লাগবে। তোমাদের যে এই কোয়েশ্চেনটা দেখছো না, এটা কিন্তু ঢাকা বোর্ড 18তে এসেছিল। ঢাকা বোর্ড না, ঢাকা বোর্ড সহ 4টা বোর্ড, কারণ ওই টাইমে গিয়ে হচ্ছে সকল বোর্ডের মধ্যে সেম কোয়েশ্চেন হয়েছিল। সো এই কোয়েশ্চেনটা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, তোমাদের যেটা সলভ করাচ্ছি। তাহলে দেখে নেই এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব। এই ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হারের যে সূত্র রয়েছে সেটি হচ্ছে এরকম যে আর বার অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান সূত্র হবে সামেশন অফ PI/RI। এখানে RI মানে হচ্ছে যে রেভিনিউ। এই কোম্পানির ক্ষেত্রে গিয়ে 20%, 30%, 10% এটা হচ্ছে তার রেভিনিউ। আর পি মানে হচ্ছে প্রবাবিলিটি অথবা সম্ভাবনা, যে 20% লাভ করার সম্ভাবনা হচ্ছে 0.25, 30% লাভ করার সম্ভাবনা হচ্ছে 0.50 এবং এটি কোম্পানির জন্য 10% লাভ করার সম্ভাবনা হচ্ছে 0.25। সেম ভাবে বি কোম্পানিরও সেম, 15%-এর জন্য 0.25, 35-এর জন্য 0.50, 12%-এর জন্য হচ্ছে 0.25। এই ম্যাথটা আমরা কিভাবে করব? খুবই সুন্দর একটা ম্যাথ। এখানের মধ্যে হচ্ছে প্রথমত যার যার সম্ভাবনার সাথে তার তার আমরা আয়ের হার গুণ করে দিব, যে PI/RI। এখানের মধ্যে কি কি রয়েছে? 20, 30, 10। 20-এর সাথে আমরা গুণ করে দিব হচ্ছে 25, 20 ইন্টু 0.25 যোগ 30-এর সাথে হচ্ছে তার সম্ভাবনা গুণ 30 ইন্টু 0.50 যোগ 10-এর সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 25, 10 ইন্টু 0.25 এবং সামেশনের কারণে প্রত্যেকটা গুণফলকে আমরা হচ্ছে যোগ করে দিয়েছি। এটাই সূত্র, অর্থাৎ যার যার সম্ভাবনার সাথে তার তার আয়ের হার আমি হচ্ছে গুণ করে দিব এবং প্রত্যেকটাকে আমরা যোগ করে দিব। তাহলে দেখি তো আমাদের অ্যান্সার কত আসে। এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? যে আমি যদি এবার 3টা অনুপাতে বিনিয়োগ করি, এ কোম্পানির প্রত্যাশিত আয়ের হার হচ্ছে
22.5%। ঠিক আছে, এটাই তোমাদের প্রথম ম্যাথ। অর্থাৎ যদি তোমাদের কোশ্চেনের মধ্যে সম্ভাবনা দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ইউজ করব, আর সম্ভাবনা দেওয়া না থাকলে তখন সূত্র মনে আছে সামেশন অফ RI ডিভাইডেড বাই N। এখানে কিন্তু N এর কোনো কাজ নেই, এখানে কিন্তু মেয়াদের কোনো ধরনের কোনো কাজ নেই। আমরা সিম্পলি যার যার আয়ের হারের সাথে তার তার সম্ভাবনা আমরা গুণ করে দিচ্ছি এবং সবগুলো হচ্ছে আমরা যোগ করে দিচ্ছি। ফাইন, এটা ছিল আমাদের প্রথম ম্যাথ। আমরা এবার সেকেন্ড ম্যাথে যাব। সেকেন্ড ম্যাথটা ওই সেম, আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে গিয়েও সূত্র হচ্ছে পাল্টে যাচ্ছে। 2 নাম্বার, আদর্শ বিচ্যুতি অথবা সিগমা। আদর্শ বিচ্যুতি, যার একটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান। সিগমা সমান সূত্র হচ্ছে সামেশন অফ RI মাইনাস R বার হোল স্কয়ার। এই পার্টটা ঠিক রয়েছে, কিন্তু এবার আর n-1 দিয়ে ভাগ হবে না, আমি এখানের মধ্যে PI দিয়ে হচ্ছে গুণ করে দেব। এর দ্বারা কি বোঝাচ্ছে, আমরা প্রত্যেকটা আয়ের হারের থেকে গড় আয়ের হার আগে বিয়োগ করব, ওইটার স্কয়ার করব, তারপর যার যার আয়ের হারের সাথে তার তার সম্ভাবনা আমরা গুণ করে দেব। এটা কিরকম, যে প্রথমত হচ্ছে আমরা এখানের মধ্যে প্রথম রয়েছে 20%, 20 থেকে আমরা বাদ দিব হচ্ছে আগের মধ্যে কত ছিল 22% অ্যাসেট ছিল, 20 থেকে আমরা 22 বাদ দিয়ে দিব হোল স্কয়ার। এই 20-এর জন্য সম্ভাবনা কত ছিল 0.25 ইন্টু 0.25 প্লাস এই একটা পার্ট শেষ। এবার সেকেন্ড পার্টের মধ্যে গিয়ে সেকেন্ড পার্টটা কি ছিল, এটা ছিল হচ্ছে 30%, 30 মাইনাস 22 হোল স্কয়ার ইন্টু 0.50 প্লাস এটা নিচে রেখে দিই। ঠিক আছে, এরপর আমরা বাদ দিব হচ্ছে 10 থেকে আমরা আবার বাদ দিব 22, এটা হোল স্কয়ার করবো ইন্টু 0.25 শেষ। এবার জাস্ট বাকি ম্যাথটা করে দিলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে ভাইয়া একটু সেকেন্ড ব্রেকেট দিলে ভালো হয়, দিতে পারো, সমস্যা নেই। তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা চাইলে পরীক্ষায় একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে নিতে পারো, যে প্রত্যেকটা ম্যাথকে আলাদা করার জন্য। তাহলে ম্যাথটা করে ফেলো। আর অবশ্যই একটা রুট আছে, কিন্তু রুট ভোলা যাবে না। রুট রুট দেওয়া নাই মানে ম্যাথ শেষ। তাহলে এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড ম্যাথের জন্য আদর্শ বিচ্যুতি। মান কত 8.31%। তো আমাকে জলদি জানিয়ে দাও যে তোমাদের ম্যাথ ঠিক হচ্ছে নাকি, কিংবা তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে না। এখনই তোমরা কমেন্টের মধ্যে হচ্ছে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে দেখি যে সবাই হচ্ছে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। ম্যাথটা আই হোপ তোমাদের বুঝতে হচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। ঠিক আছে, যদি এই পার্টটা হয়ে থাকে তারপর আমাদের নেক্সট পার্টটা করা লাগবে। নেক্সট পার্টের সূত্র কি ছিল, নেক্সট পার্ট ছিল হচ্ছে সিবি অথবা বিভেদাঙ্ক। বিভেদাঙ্কর ক্ষেত্রে অবশ্যই নতুন একটা সূত্র আসবে না, বিভেদাঙ্কের জন্য ভয় পাওয়ার কিছু নেই।
আমরা আগে যে সূত্র ইউজ করেছিলাম বিভেদাঙ্কের মধ্যে হচ্ছে আমাদের আবার সেম সূত্র, ওটা নিয়ে হচ্ছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই যদি আমরা এই ম্যাথটা করে থাকি তাহলে মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এই ম্যাথের জন্য অ্যান্সার বের হয়েছে 8.31%। তারপরে নেক্সট কাজ কি, আমরা হচ্ছে সিভি বের করব। তাহলে আমি একটু মুছে দিলাম এবার এই পার্টটা। নেক্সট দিকে জাস্ট আমাদের কাজ 3 নম্বরে বিভেদাঙ্ক অথবা সিভি বের করা। সিভি সূত্র হচ্ছে আগেরটাই, সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100। তাহলে সিগমার পরিমাণ এখানে হচ্ছে 8.31 এবং আর বারের পরিমাণ হচ্ছে 22% ইনটু 100। তাহলে দেখো তো তোমাদের অ্যান্সার কত বের হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার বের হয় হচ্ছে 37.78%। অর্থাৎ তুমি যদি এবার এই ম্যাথের মধ্যে অর্থাৎ এই কোম্পানির মধ্যে বিনিয়োগ করো, তাহলে এই কোম্পানির তোমাদের ঝুঁকির হার অথবা বিভেদাঙ্কের পরিমাণ হচ্ছে 37.77%। এখন তোমাদের বাসায় কাজ হচ্ছে তোমরা হচ্ছে এই পার্টটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর তোমরা বি কোম্পানির ক্ষেত্রে সেম 3টা ম্যাথ করবা। ম্যাথ করার পরে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবা যে কে ম্যাথটা সবার আগে করছো। যে সবার আগে ম্যাথটা করতে পারবে তার নাম সহ এবং তার ছবি সহ হচ্ছে এই লাইভ গ্রুপের মধ্যে হচ্ছে এটা পোস্ট যাবে যে সে সবার আগে হচ্ছে ম্যাথটা করতে পারছে অ্যান্ড হি ইজ দ্য অ্যাটেন্টিভ স্টুডেন্ট অফ দ্য ক্লাস। সো তোমাদের কাজ হচ্ছে এই যে বি যে ম্যাথটা রয়েছে এই ম্যাথটা তোমরা এই লাইভ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা করে ফেলবা এবং করে ফেলার পর হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে ভাইয়া দেখেন আমার ম্যাথটা হয়ে গিয়েছে। ফাইন, তাহলে এটাই হচ্ছে তোমাদের সম্ভাবনা অথবা প্রবাবিলিটি সহ তোমাদের ম্যাথটা কিভাবে করতে হবে তার হচ্ছে নমুনা। এরপর আমরা যে পার্টটা করব, যে বলেছিলাম পোর্টফোলিওর পার্ট, যে আমরা এবার একটা কোম্পানির মধ্যে না, আমরা হচ্ছে এবার একাধিক কোম্পানির মধ্যে আমরা বিনিয়োগ করছি। তাহলে আমি পার্টটা মুছে দিলাম, ঠিক আছে। এবার ধরো কোম্পানি এবার দুইটা হয়ে গিয়েছে, একটা হচ্ছে এ কোম্পানি আর একটা হচ্ছে বি কোম্পানি। এটা তো হচ্ছে চলে গেল, এটা হচ্ছে সিকিউরিটিজ ছিল, ঠিক আছে। এবার আমি মনে করো দুইটাতেই বিনিয়োগ করছি, আমি এ কোম্পানিতে বিনিয়োগ করব, আমি বি কোম্পানিতে বিনিয়োগ করব। ধরে নাও এ কোম্পানি এবং বি কোম্পানি, আমি এ কোম্পানির মধ্যে বিনিয়োগ করেছি হচ্ছে 4 লাখ টাকা। আমি এ কোম্পানির মধ্যে বিনিয়োগ করেছি 4 লক্ষ টাকা এবং বি কোম্পানির মধ্যে বিনিয়োগ করেছি আমি হচ্ছে 6 লক্ষ টাকা, ঠিক আছে। সেকেন্ড, এ কোম্পানির থেকে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে এ কোম্পানি থেকে প্রত্যাশিত আয়ের হার ধরে নাও তোমরা 10% এবং বি কোম্পানি থেকে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 15%। ফাইন, দেন এ কোম্পানির আদর্শ বিচ্যুতির পরিমাণ হচ্ছে আদর্শ বিচ্যুতি, এটার পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট, এটার পরিমাণ ধরে নাও, আচ্ছা রাউন্ড ফিগারে ধরি 4%, আর এই কোম্পানির আদর্শ বিচ্যুতির পরিমাণ হচ্ছে 5%। তাহলে এই ম্যাথ থেকে এবার হচ্ছে আমরা দুইটা জিনিস বের করব। আমরা হচ্ছে আগের ম্যাথে যেগুলি বের করে আসছিলাম এই জিনিসগুলি বের করব। প্রথমটার নাম কি ছিল, প্রত্যাশিত আয়ের হার। এই ম্যাথ থেকে আমরা বের করব পোর্টফোলিও আয়ের হার এবং সেকেন্ড ম্যাথ হচ্ছে এই পোর্টফোলিওর মধ্যে বিনিয়োগ করলে আমাদের কি পরিমাণে ঝুঁকি আসবে। জাস্ট এই দুটো জিনিস বের করলে আমার জন্য হচ্ছে এনাফ। তাহলে আমার প্রথম ইয়েটা কি ছিল, প্রথমটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। এখন পোর্টফোলিও আয়ের হারের জন্য আমার বোঝা দরকার যে ডাব্লিউ অথবা ওয়েট বলতে হচ্ছে কি বোঝানো হয়। খেয়াল করে দেখো, আমি এ কোম্পানিতে বিনিয়োগ করেছি 4 লাখ এবং বি কোম্পানির মধ্যে আমি বিনিয়োগ করেছি হচ্ছে 6 লাখ। দুটো যোগ করলে কত হয়, দুটো যোগ করলে বের হয় হচ্ছে 10 লাখ।
তাহলে এই কোম্পানির মধ্যে আমি টোটাল মূলধনের কত অংশ বিনিয়োগ করেছি? যদি আমি এখন 4 লাখকে যদি আমি এখন 10 লাখ দিয়ে ডিভাইড করি, যে 4 লাখ টাকা বিনিয়োগ করেছি আমি এই কোম্পানির মধ্যে এবং টোটাল বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10 লাখ, তাহলে কত আসলো? 0.40। আবার বি কোম্পানির মধ্যে বিনিয়োগ করেছি আমি হচ্ছে 6 লাখ এবং আমার টোটাল বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে বলো তো এবার এটাতে কত হবে? এটার পরিমাণ হবে হচ্ছে 0.60। অর্থাৎ এ কোম্পানির ওয়েট হচ্ছে বা মূলধনের ওয়েট হচ্ছে 0.40 এবং বি কোম্পানির মূলধনের ওয়েট হচ্ছে 0.60। ঠিক আছে, এটাই হচ্ছে এদের ওয়েট, অর্থাৎ কি পরিমাণে হচ্ছে বিনিয়োগ করা হচ্ছে। এই পার্টটা বুঝতে পারলে আমাদের ম্যাথ করা হচ্ছে খুবই ইজি। ওয়েট বুঝতে পারছো তো? ভার, অর্থাৎ টোটাল মূলধনের মধ্যে কত অংশ আমি কোথায় বিনিয়োগ করেছি সেটাকে বলা হয় হচ্ছে ভার। আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথটা করে, ঠিক আছে, তাহলে আমাদের মুছে ফেললে যাতে পরবর্তী সমস্যা না হয়। বিনিয়োগের পরিমাণ 4 লাখ 6 লাখ, প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10-15 এবং আদর্শ বিদ্যুতের পরিমাণ হচ্ছে 4 এবং 5। ঠিক আছে, তাহলে এই পার্টটা এবার আমি একটু মুছে দিই। আচ্ছা, নিচে দিয়ে করে দিচ্ছি, জাস্ট 4-5টা মুছতে হচ্ছে না। তাহলে আমাদের প্রথম ম্যাথের নাম হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। এটা সূত্র খুবই ইজি, আমরা যেমন পড়ে এসেছিলাম না যে ডাব্লিউ মানে PIRI, ঠিক এই সূত্রের মতোই সেম সূত্র WIRI। ডাব্লিউ মানে কি? ওয়েট, অর্থাৎ যার যার আয়ের হারের সাথে আমি হচ্ছে তার ওয়েটে শুধু গুণ করে দিব এবং সবগুলো হচ্ছে যোগ করে দিব। যেমন প্রথম কোম্পানির আয়ের হার কত? 10% এবং এই কোম্পানির ওয়েট ছিল কত? 0.4 প্লাস বি কোম্পানির আয়ের হার হচ্ছে 15 এবং এই কোম্পানির ওয়েট ছিল হচ্ছে 0.60। জাস্ট এই দুটা গুণ করে দুটা যোগ দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু। তাহলে 0.40 ইন্টু 10, এটা হচ্ছে 4 প্লাস 15 ইন্টু 0.60, এটার অ্যান্সার হচ্ছে 9। যদি 9 আর 4 যোগ করে দিই তাহলে 13%। এটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়ের হার। অর্থাৎ যদি এখন আমি দুইটাতে আলাদা আলাদা বিনিয়োগ না করি, যদি আমি একসাথে বিনিয়োগ করি, তাহলে আমার আয়ের হারের পরিমাণ হবে হচ্ছে কত পার্সেন্ট? 13%। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবার যাবো আমরা সেকেন্ড সূত্রের মধ্যে। সেকেন্ড সূত্রটির নাম হচ্ছে পোর্টফোলিও ঝুঁকির হার। তো পোর্টফোলিও ঝুঁকির হারে যাওয়ার আগে তোমরা আমাকে বলে নাও যে তোমাদের এতটুকু পার্টের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে নাকি হয়নি। যদি না হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে এখন আমাদের ঠিক পরের যে পার্টটা রয়েছে সেই পার্টের মধ্যে আমরা চলে যাব। তো কিছু কমেন্ট আসছিল যে ভাইয়া কিছুটা ঝাপসা আসছে, তো আমাকে জানিয়ে দাও তো তোমাদের এখন ঝাপসা আসছে নাকি এখন ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, আমার ফোনের মধ্যে হচ্ছে এখনো ক্লিয়ার দেখাচ্ছে, তাহলে আমি আমার ক্লাসটা হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। এবার যে আমরা নেক্সট পার্টটা করব তার নাম কি বললাম? পোর্টফোলিও ঝুঁকির হার। পোর্টফোলিও ঝুঁকির হারের জন্য হচ্ছে আমাদের একটা জিনিস, তার নাম হচ্ছে সহসম্বন্ধ। কি বললাম? সহসম্বন্ধ। এই জিনিসটা বলতে কি বোঝানো হয়? সহসম্বন্ধ মানে হচ্ছে যদি তুমি দুইটা কোম্পানির মধ্যে বিনিয়োগ করো তাহলে দুইটা কোম্পানির মধ্যে হচ্ছে সম্পর্কটা কিরকম। ধরো তুমি হচ্ছে বিনিয়োগ করলা আইসক্রিমের মধ্যে বিনিয়োগ করলা এবং তুমি হচ্ছে কিসের মধ্যে বিনিয়োগ, তুমি ছাতার মধ্যে বিনিয়োগ করলা। তুমি আইসক্রিমে বিনিয়োগ করলা এবং তুমি ছাতার মধ্যে বিনিয়োগ করলা। খেয়াল করে দেখো, যদি এখন খুব বেশি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হবে? তোমার ছাতা দরকার হবে, বেড়ে যাবে। কিন্তু বৃষ্টি কিন্তু কিছুটা ঠান্ডা বেড়ে যায়, তখন গিয়ে কিন্তু মানুষ বেশি একটা আইসক্রিম কিনবে না, তখন কিন্তু আইসক্রিমের যে বিক্রি সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি একটা যখন কিনা হচ্ছে বাড়ছে, অন্যটার বিক্রয় কিন্তু কিছুটা কমে যাচ্ছে। যদি দুইটা কোম্পানির মধ্যে এমন সম্পর্ক হয় যে একটা বাড়ার ফলে ওটা কমে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে সহসম্বন্ধ হচ্ছে নেগেটিভ। ধরে নাও সহসম্বন্ধ হচ্ছে -0.64।
এর দ্বারা বোঝায় যদি এ এবং বি দুটো কোম্পানি হয়, এ কোম্পানির যদি বিক্রয় বাড়ে বি কোম্পানির বিক্রয় হচ্ছে কমবে, আবার বি কোম্পানির বিক্রয় বাড়লে এ কোম্পানির বিক্রয় আবার কি হবে, কমে যাবে। আর যদি এমন হয় যে দুটা পজিটিভ, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, ওই ধরনের বিনিয়োগকে বলা হয়ে থাকে হচ্ছে পজিটিভ সহসম্বন্ধ যুক্ত বিনিয়োগ। যেমন মান ধরো মাইনাসের জায়গায় পজিটিভ বা +0.40, এর মানে হচ্ছে দুটো কোম্পানির মধ্যে যদি এ কোম্পানির আয় বাড়ে বি কোম্পানির আয়ও বাড়বে, এবং এ কোম্পানির আয় কমলে বি কোম্পানির আয়ও কমবে। টেকনিক্যালি যদি একটা কোম্পানির মধ্যে সহসম্বন্ধ যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ঝুঁকি সবচেয়ে কম হয়। ব্যাপারটা কেন? কারণ যদি পজিটিভ সম্পর্ক হয়, একটা যদি ডাউন খেয়ে যে এনিহাও অন্যটাও কিন্তু বিক্রয় ডাউন হতে বাধ্য। অর্থাৎ যদি এনিহাও মুনাফা হয় দুইটারই মুনাফা হবে, প্রচুর মুনাফা হবে, যদি ক্ষতি হয় দুইটার কিন্তু একসাথে ক্ষতি হয়ে যাবে। কিন্তু যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানির মধ্যে একটার যদি ক্ষতি হয় অপরটার লাভের ধারণা এই ক্ষতিটাকে হচ্ছে পুষায় নেওয়া সম্ভব হয়। যেমন তুমি হচ্ছে গরম কাপড়ে বিনিয়োগ করলা এবং তুমি হচ্ছে কিসে বিনিয়োগ করলা, তুমি হচ্ছে ঠান্ডা কাপড়ে বিনিয়োগ করলা, তুমি দুটাতেই বিনিয়োগ করলা। গরমকালে গিয়ে যেমন গরম কাপড়ের হচ্ছে চাহিদা বাড়বে, আবার শীতের কাপড়ের চাহিদা কমে যাবে। শীতকালে কিন্তু আবার শীতের কাপড় চাহিদা বাড়বে, গরমকালের যে কাপড় চাহিদা কিন্তু কমে যাবে। অর্থাৎ সারা বছর ধরে করতে পারছো, লাভ করতে পারছো। কিন্তু তুমি এখন কি করলা, তুমি হচ্ছে আইসক্রিমের মধ্যে বিনিয়োগ করলা, তুমি হচ্ছে আবার গরম কাপড়ে বিনিয়োগ করলা। কি দেখা যাবে যে যখন গরমকাল থাকবে তখন দুইটারই বিক্রয় বাড়বে, শীতকালে গিয়ে কেউ গরম কাপড়ও কিনছে না, আবার কেউ সেটা আইসক্রিমও কিনছে না, তখন কিন্তু দুইটারই আলটিমেটলি কি হবে, ডাউন খেয়ে যাবে। এর জন্য এমনটাই বিনিয়োগ করা উচিত যে ক্ষেত্রে গিয়ে দুইটারই কি সহসম্বন্ধ হচ্ছে নেগেটিভ, তাহলে ভালো হয় বেশি। তাহলে সহসম্বন্ধ মানে হচ্ছে একটি কোম্পানিতে বিনিয়োগের ফলে অন্য কোম্পানির কিরকম প্রভাব পড়ছে সেটাকে মিলিয়ে সহসম্বন্ধ বলা হয়ে থাকে। ঠিক আছে, আই হোপ তোমাদের সহসম্বন্ধ বুঝতে বেশি সমস্যা নেই। সহসম্বন্ধের মান মনে রাখবা -1 থেকে +1 এর মধ্যে হচ্ছে অবস্থান করে, অর্থাৎ কখনো -1 এর বেশি কখনো হবে না, কম হবে না, আর +1 এর বেশি হবে না। +1 মানে হচ্ছে একদম যদি 2 টাকা হচ্ছে যদি কি হয় ক্ষতি হয় তাহলে অন্য কোম্পানির 2 টাকায় ক্ষতি হয়ে যাবে। আর -1 মানে হচ্ছে যদি একটা কোম্পানির 3 টাকা ক্ষতি হয় বা লাভ হয় তাহলে অন্য কোম্পানির হচ্ছে 3 টাকা লাভ হবে, ঠিক অপোজিট। পুরো পারফেক্টলি যদি 1 হয় আর কি। বাট রিয়েল লাইফের মধ্যে +1 বা পুরোপুরি -1 হওয়া সম্ভব হয় না। এটা খুবই রেয়ার যে দুইটা কোম্পানির মধ্যে সহসম্বন্ধ হচ্ছে পারফেক্টলি +1 অথবা পারফেক্টলি -1। ঠিক আছে, এই সহসম্বন্ধ কেন বললাম, কারণ পরবর্তী ম্যাথের জন্য গিয়ে হচ্ছে আমাদের সহসম্বন্ধের পার্টটা লাগবে। ধরে নাও কোয়েশ্চেনের মধ্যে এই যে সহসম্বন্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আর। কি বললাম, সহসম্বন্ধ মানে হচ্ছে ছোট হাতের আর। ধরে নাও ছোট হাতের আর বা আর এবি, এটার পরিমাণ হচ্ছে -0.30। এবার তোমাকে আমি বললাম যে এই কোম্পানি থেকে তুমি বের করো যে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত। আচ্ছা, ছোটবেলায় আমরা a+b² সূত্র পড়ছিলে, মনে আছে? যে a+b² মানে হচ্ছে a² + b² + 2ab, মনে আছে না? যে a+b² মানে হচ্ছে a² + b² + 2ab। এই ক্ষেত্রেও না আমরা ঠিক সেম সূত্রটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা a ধরে নিব হচ্ছে WA সিগমা a, এটাকে আমরা a ধরে নিব, আর WB সিগমা b এটাকে হচ্ছে আমরা b ধরে নিব। তারপর এটা হচ্ছে আমরা স্কয়ার করে দিব, তাহলেই আমাদের বের হয়ে যাবে হচ্ছে কিসের সূত্র, পোর্টফোলিও ঝুঁকির হারের সূত্র। কিরকম আমি হচ্ছে একবার দেখাই দিই তোমাদের। যদি এটা যদি ফর্মুলা করি কি হয় বলতো, যে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, আর সূত্র হচ্ছে a² + b² + 2ab। তাহলে WA² সিগমা a² প্লাস WB² সিগমা b² প্লাস 2 WA WB সিগমা a সিগমা b। ফাইন না? হ্যাঁ, এই সূত্রটা ইউজ করব, বাট একটা এক্সট্রা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে আর। তোমাদের যে বললাম যে আর এবি, এটার মান ধরে নাও
কোশ্চেনে দেওয়া আছে সবসময় ধরে নাও 0.-0.30, এই আর এবিটা হচ্ছে লাস্টের সাথে গিয়ে গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের পোর্টফোলিও ঝুঁকির হারের সূত্র। আর তোমাদের বলে দিয়েছিলাম যতগুলা ঝুঁকি রয়েছে সবগুলো ঝুঁকির উপর কি আছে, একটা রুট আছে, এর জন্য এটার উপর হচ্ছে আমরা রুট দিয়ে দিব। সূত্রটা অনেকেই অনেক বড় মনে করে, কিন্তু যদি টেকনিকের মাধ্যমে শিখতে পারো সূত্রটা কিন্তু বেশি বড় না, সূত্রটা কিন্তু খুবই ইজি, যে সিগমা এ স্কোয়ার ডাব্লিউ এ স্কোয়ার ডাব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ ডাব্লিউ বি সিগমা এ সিগমা বি অ্যান্ড এক্সট্রা একটা গুণ হচ্ছে আর এ বি, অর্থাৎ সহসম্বন্ধ হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা থেকে আমরা বের করে ফেলি তো যে আমাদের পোর্টফোলিও ঝুঁকির সূত্রের পরিমাণ কি হবে। খেয়াল করে দেখো, এ বড় করে দাগ দিয়ে নিই, সরি। আচ্ছা, এ কোম্পানির ডাব্লিউ এর পরিমাণ ছিল হচ্ছে কি, এ কোম্পানির ডাব্লিউ এর পরিমাণ ছিল 0.40 হোল স্কোয়ার। আর সিগমা কত ছিল, সিগমা পুরে আমি বলেছিলাম আমি হচ্ছে একটা ধরেছিলাম 4 আর একটা ধরেছিলাম হচ্ছে 5, তাহলে 4 স্কোয়ার প্লাস বি কোম্পানির ওয়েট কত ছিল 0.60 হোল স্কোয়ার। আর ডাব্লিউ বি এর পরিমাণ হচ্ছে সরি সিগমার পরিমাণ হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.60 ইন্টু 0.40 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু আর এ বির পরিমাণ আমি কোশ্চেনে দিয়ে দিয়েছি হচ্ছে -0.30 -0.30। এবার তোমরা নিজেরাই করে ফেলো ম্যাথটা, যে এই ম্যাথ থেকে অ্যান্সার কত বের হবে। আমাকে হচ্ছে এক্ষুনি তোমরা কোয়েশ্চেনটা সলভ করে ফেলো, সলভ করে তোমরা কমেন্টে জানিয়ে দাও, দেখি তোমরা কি আমার আগে করতে পারলেই পারবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিলাম, তোমরা এখনই হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলো এবং দেখো এটার অ্যান্সার কত বের হচ্ছে। ঠিক আছে, দেখো অ্যান্সার কত বের হলো। এটা অ্যান্সার বের হচ্ছে 2.95%। খেয়াল করে দেখো যে এ কোম্পানির আদর্শ বিচ্যুতির পরিমাণ ছিল হচ্ছে 4% আর বি কোম্পানির আদর্শ বিচ্যুতির পরিমাণ ছিল হচ্ছে 5%। আমি যখন দুইটার মধ্যে বিনিয়োগ করলাম, খেয়াল করে দেখো আদর্শ বিচ্যুতি কিন্তু দুইটা থেকে কমে গিয়ে কত হয়ে গিয়েছে 2.95%। দেখতে পাচ্ছ, এই কারণেই হচ্ছে পোর্টফোলিওর মাধ্যমে কোম্পানি ঝুঁকি হ্রাস করা সম্ভব। যেখানে কোম্পানি ঝুঁকিগুলো ছিল 4% এবং 5%, এর জায়গায় এখন কত হয়ে গিয়েছে 2.95%। কিন্তু সবসময় যে কমবে এটা কিন্তু বাধ্যতামূলক না। কখন কমবে, এই যে এই নেগেটিভের জন্য হচ্ছে তোমাদের মানটা এত কমে গিয়েছে। যদি তোমাদের কি হয়, যদি সহসম্বন্ধ নেগেটিভ হয় তখন গিয়ে হচ্ছে মানটা কমতে বাধ্য, আর যদি পজিটিভ হয় তখন গিয়ে হয় বেড়ে যাবে, না হলে মাঝামাঝি হচ্ছে কোনো একটা মান আসবে। ঠিক আছে, তো তোমরা যখন কি রিয়েল লাইফে যখন বিনিয়োগ করবা তোমরা ট্রাই করবা দুইটা নেগেটিভ সহসম্বন্ধযুক্ত কোনো একটা কোম্পানির মধ্যে বিনিয়োগ করার, যাতে তোমরা হচ্ছে কোনো সময় ক্ষতির সম্ভাবনার দিকে না পড়ো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের পোর্টফোলিওর যে পার্টটা ছিল ওই পার্টটা। এখন পরীক্ষায় মাঝে মাঝে তোমাদের এই যে আমি এই পার্টির মুছে দিই, ঠিক আছে, তোমাদের সবসময় যে সহ সম্বন্ধ দেওয়া থাকবে এরকম না। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে কি করে দেয়, সহ সম্বন্ধ জায়গায় তোমাদের দিয়ে দেয় হচ্ছে সহ ভেদাঙ্ক। আচ্ছা, এটা আবার একটা নতুন টার্ম। এখন সহ ভেদাঙ্ক নিয়ে সহ সম্বন্ধর মতোই সহ ভেদাঙ্ক আরেকটা টার্ম। এখন এটার মধ্যে বিস্তারিত না বলে আমি যে সহ ভেদাঙ্কের সূত্রটা লিখে দিচ্ছি। সহ ভেদাঙ্ককে বলা হয় হচ্ছে কফ। ঠিক আছে, কফ এ কমা বি, এটা সূত্র হচ্ছে এরকম সিগমা এ সিগমা বি আর এ বি, এটাই হচ্ছে তোমাদের সহ ভেদাঙ্কের সূত্র। তো কখনো যদি কোশ্চেনের মধ্যে তোমরা এইটা না দেখো, তোমার যদি এইটা দেওয়া থাকে
তখন তোমরা খেয়াল করে দেখো এই যে এই পার্টটার মানে কিন্তু কি কোভেরিয়েন্স, এই যে সহভেদাঙ্ক কোভেরিয়েন্স, ঠিক আছে। তাহলে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই পার্টটা তোমরা লিখবা না, তখন তোমরা কভ লিখে দিবা। তখন সূত্র কি হবে, সেম সূত্র থাকবে, তখন তোমরা পরীক্ষার খাতার মধ্যে সূত্র লিখবে এরকম যে কভ এ বি, তখন সূত্র সেম থাকবে, জাস্ট সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি, এই পার্টের জায়গায় তোমরা পরীক্ষার মধ্যে কভ এ বি লিখে দিবা। লেখার পরে তারপর তোমরা হচ্ছে বাকি ম্যাথটা করে ফেলবা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের পোর্টফোলিওর ক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে, এই ঝামেলা তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের এই বইয়ের মধ্যে লাস্ট জাস্ট আরেকটা সূত্র আছে, এটা করতে পারলেই হচ্ছে আমাদের আজকের মতো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আমাকে বলো, এতক্ষণ যা যা করালাম তোমাদের কোনো ধরনের কোশ্চেন কি আছে নাকি কোশ্চেন নেই? তোমরা এখনই হচ্ছে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দাও যে ভাইয়া এই পার্টের মধ্যে সমস্যা হচ্ছে, এই পার্টটা একটু বুঝাই দেন। ইয়েস, কভ মানে হচ্ছে কোভেরিয়েন্স, যার মানে হচ্ছে বিভেদাঙ্ক। তো হ্যাঁ, আফিফা আলিম আপু বলছে যে সহজ অনেক। জি জি আপু, যদি টেকনিকগুলো ভালো মতো মনে রাখতে পারো, ফিনান্স বলো যে কোনো সাবজেক্ট বলো আসলে খুবই ইজি। অ্যান্ড ফিনান্স তো কোনো ব্যাপারই না, যদি ভালো মতো একটু মনে রাখতে পারো, ফিনান্সটা আসলে খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে। তো ফিনান্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই পার্টটা আশা করতেছি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমরা এই চ্যাপ্টারের লাস্ট যে সূত্র রয়েছে ওই সূত্রের মধ্যে আমরা চলে যাচ্ছি। আমরা তো এতক্ষণ অনেকভাবে হচ্ছে আমরা ম্যাথটা করলাম। আমরা এতক্ষণ ম্যাথ করেছি হচ্ছে কোম্পানির মধ্যে যে আয় রয়েছে সেই আয়গুলির ভিত্তিতে, কিন্তু মাঝে মাঝে তোমাদের